গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সিসি টু। আজকে আমরা আলোচনা করব বুদ্ধি। বুদ্ধি কি? আমরা সকলেই বুদ্ধি কথাটি শুনেছি এবং জানি বুদ্ধিকে, এবং সকলেই আমাদের বুদ্ধি আছে, এবং বুদ্ধি ছাড়া কোনো প্রাণী এই পৃথিবীতে নেই। তো বুদ্ধির বলতে যে বেসিক জিনিসগুলো আমরা জানি। কোনো কোনো মানুষ যারা খুব তাড়াতাড়ি কোনো একটা জিনিসকে, কোনো একটা সমস্যাকে সলভ করে নিতে পারে, আবার কোনো কোনো মানুষ সেই একই সমস্যাকে সহজে কিন্তু সলভ করতে পারে না। অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে তারা কিন্তু মানিয়ে নিতে পারে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা অলমোস্ট সবাই জানি যে কেউ কেউ খুব তাড়াতাড়ি কোনো জিনিসে অ্যাডজাস্ট করে নেয়, আবার কেউ কেউ খুব স্লোলি সেই জিনিসটাকে অ্যাডজাস্ট করে। কিন্তু বুদ্ধি নেই এই জিনিসটা কিন্তু কারণই নয়। তার মানসিক ক্ষমতা প্রতিটা প্রাণী, মানুষের তথা প্রতিটি জীবের মানসিক ক্ষমতা বর্তমান, কারো হয়তো একটু কম, কারো একটু বেশি। তো বুদ্ধির বিজ্ঞানীগণ, মনোবিজ্ঞানীগণ যারা বুদ্ধি নিয়ে বিশ্লেষণ করেন, তারা বিভিন্ন ভাবে এর সংজ্ঞা দিয়েছে। অর্থাৎ যতগুলো মনোবিজ্ঞানী আছে ঠিক ততগুলোই এর সংজ্ঞা। তাই বুদ্ধিকে একটা নির্দিষ্ট নির্দিষ্ট ছকে বা নির্দিষ্ট একটা ফ্রেমে নিয়ে আসা সম্ভব না। তার কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন বিভিন্ন টাইপের বুদ্ধি হয়, এবং বিভিন্ন বিভিন্ন মানুষ, বিভিন্ন প্রাণী, তাদের যে বুদ্ধির মাত্রা সেগুলো বিভিন্ন। তাই বুদ্ধিকে মনোবিজ্ঞানীগণের যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাগুলিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন জৈবিক সংজ্ঞা, আবার আরেকটি হচ্ছে মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা, শিক্ষামূলক সংজ্ঞা ও পরীক্ষা নির্ভর সংজ্ঞা। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে জৈবিক সংজ্ঞা। জৈবিক সংজ্ঞা কাকে বলে বা জৈবিক সংজ্ঞা কি? জৈবিক সংজ্ঞা বলতে যে মনোবিজ্ঞানীগণ বা যেসব মনোবিজ্ঞানীরা বুদ্ধিকে জৈবিক দিক দিয়ে বিচার করেছে, তাকে আমরা জৈবিক সংজ্ঞা বলতে পারি। অর্থাৎ মানুষ কোন পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন যেভাবে করে বা অভিযোজিত হতে সাহায্য করে আমাদের বুদ্ধি, এই যে ক্ষমতাটা, এই ক্ষমতার উপর বেশ করে একে জৈবিক সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি। মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা কি? মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা বলতে বোঝায় অর্থাৎ মানসিক যে ক্রিয়াকর্ম বা মানসিক যে ক্ষমতা, অ্যাবজর্ব করার ক্ষমতা, সেই সেই অনুযায়ী যে সংজ্ঞাগুলো মনোবিজ্ঞানীগণরা দিয়েছেন, সেগুলিকে আমরা মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা হিসেবে বলতে পারি। আবার শিক্ষা সংক্রান্ত সংজ্ঞা, এটাকে আমরা সংক্ষেপে শিখন সংজ্ঞাও বলতে পারি। অর্থাৎ মানুষ কত তাড়াতাড়ি বা একজন প্রাণী কত তাড়াতাড়ি কোনো জিনিসকে শিখতে পারে, সেই হিসেবে যে সংজ্ঞাগুলি আছে সেগুলোকে আমরা বলতে পারি শিক্ষামূলক সংজ্ঞা, পরীক্ষা নির্ভর সংজ্ঞা। বিভিন্ন মনোবিজ্ঞান তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর অর্থাৎ বিভিন্ন মনোবিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করার পর যে ফলটুকু পেয়েছেন, বিশেষত সেটা কিন্তু পর্যবেক্ষণ। অর্থাৎ মানুষ অভিযোজন করার ক্ষমতাকে যত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে এবং যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে, তার ফলের উপর ভিত্তি করে যে সংজ্ঞাগুলি তৈরি হয়েছে তাকে বলা হয় পরীক্ষা নির্ভর সংজ্ঞা। তো
আমরা এই সংজ্ঞাগুলো অর্থাৎ এই যে বিশ্লেষণগুলো থেকে আমরা দেখতে পাই বা একটা সংজ্ঞা নিশ্চয়ই নিরূপণ করতে পারি যে বুদ্ধি কি। বুদ্ধি এই হিসেবে আমরা বলতে পারি যে বুদ্ধি হলো কোনো পরিবর্তিত পরিস্থিতিতে এবং তার যে মানসিক পরিবর্তন তাকেই আমরা বুদ্ধি বলতে পারি। আরো অনেকভাবে বুদ্ধির সংজ্ঞা আমরা নিরূপণ করতে পারি, বিভিন্ন মনোবিজ্ঞান বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়েছে। তো বেসিক্যালি যে জিনিসগুলো আমরা বলতে পারি সেটা কিন্তু এটাই যে একটা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে কিভাবে আমরা মানিয়ে চলতে পারি খুব তাড়াতাড়ি এবং খুব সহজে। এরপরে আমরা আলোচনা করব বুদ্ধির কিছু বৈশিষ্ট্য বা বিবরণ সম্বন্ধে, বা বুদ্ধি কি এবং বুদ্ধির বৈশিষ্ট্য আমরা যদি জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে বুদ্ধি কাকে বলে। বেসিক জিনিসগুলো, যে বৈশিষ্ট্যগুলো বুদ্ধির পরিলক্ষিত হয় সেগুলি কি কি আমরা একটু জেনে নিই। বুদ্ধির বিবরণ বা বুদ্ধির বৈশিষ্ট্যগুলি কি? 1 নম্বর, কাঠিন্য। বুদ্ধি কাঠিন্যতা নির্ভর করে, অর্থাৎ বুদ্ধি একবার যেগুলো অ্যাবজর্ব করে সেগুলোকে কিন্তু সে ধরে রাখার চেষ্টা করে যতক্ষণ না পর্যন্ত বুদ্ধির একটা কাঠিন্যতা বর্তমান। যতক্ষণ না পর্যন্ত মানুষ সেগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করে ততক্ষণ পর্যন্ত সেই বেসিক জিনিসগুলো সে ধরে রাখতে পারে। তো আমরা বলতেই পারি বুদ্ধির কাঠিন্য বর্তমান। জটিলতা। বুদ্ধি এমন একটি প্রক্রিয়া যা জটিল, অর্থাৎ বুদ্ধি বিভিন্ন স্তরের মাধ্যমে একটা জটিল স্তর তৈরি করে। অর্থাৎ আমরা একটা অভিজ্ঞতা থেকে আবার একটা অভিজ্ঞতা অর্জন করি, আবার সেই অভিজ্ঞতা থেকে আরো একটা অভিজ্ঞতা অর্জন করি। তাহলে আমরা বলতে পারি যে একটা স্তর থেকে আরেকটা স্তর যখন আমরা যাচ্ছি, তাহলে প্রথমটা ছিল সরল, তারপরটা হলো মিডিয়াম, এবং পরেরটা সেটা হয়ে গেল কঠিন। এই যে বিষয়, এটাকে উদাহরণ সহকারে যদি আমরা বোঝাতে চাই তাহলে প্রথমেই একটা বাচ্চা শিশু বা একটা বেবির কথা আমরা যদি চিন্তা করি, সে প্রথমে কিছুই পারে না। তো তারপরে সে আস্তে আস্তে কথা বলতে শেখে, তারপরে হাঁটতে শেখে, তারপরে সে একটা সম্পূর্ণ মানুষে পরিণত। তাহলে সেই হিসেবে বুদ্ধি কি করে? বুদ্ধিও আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হয়ে যায়। তাহলে বুদ্ধির বৈশিষ্ট্য হিসেবে আমরা জটিলতাকে বলতে পারি। বিমূর্ততা। বুদ্ধিকে চোখে দেখা যায় না, অর্থাৎ বুদ্ধিকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু মানুষের আচরণগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি। এবং এই হিসেবে আমরা বলতে পারি যে কোন ব্যক্তিটা বেশি বুদ্ধিমান এবং কোন ব্যক্তিটা কম পরিমাণ বুদ্ধিমান, বা কে সহজ কে সরল, কে মাটির মতো মানুষ, এই যে জিনিসগুলো আমরা বলি। তো এগুলো কিন্তু তাদের আচরণ দেখে বলি। আমরা কি বুদ্ধি দেখতে পাই না, বুদ্ধিকে দেখতে পাওয়া যায় না, কিন্তু বুদ্ধিকে অনুভব করা যায়। তাই বুদ্ধির কোন নির্দিষ্ট শেপ বা আকার নেই, বুদ্ধি হচ্ছে বিমূর্ত, যেটাকে চোখে দেখা যায় না। তাহলে বুদ্ধির বৈশিষ্ট্য হিসেবে আমরা বিমূর্ততাকে বলতে পারি। পরিমিত প্রতিক্রিয়া করার ক্ষমতা, অর্থাৎ পরিমিত প্রতিক্রিয়া করার ক্ষমতা কি? আমরা যখন কোনো একটা নতুন পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদেরকে নতুন প্রতিক্রিয়া করতে হয়, এবং সেই প্রতিক্রিয়াটা আমরা কিন্তু
যতটুকু দরকার ততটুকুই করে থাকি। এটা নয় যে আমি এক্সট্রা কিছু করি। তাহলে বুদ্ধি আমাদেরকে সেই দিকেই চালনা করে। কিভাবে চালনা করে? না, আমাদেরকে পরিমিত প্রতিক্রিয়া করতে সাহায্য করে, যতটুকু দরকার ততটুকু। তাহলে আমরা বলতেই পারি যে বুদ্ধি বুদ্ধি এমন একটি প্রক্রিয়া বা বুদ্ধির এমন একটি বৈশিষ্ট্য আছে যা আমাদের পরিমিত প্রতিক্রিয়া করার ক্ষমতাকে বিকাশ করে। অভিযোজন ক্ষমতা। অভিযোজন ক্ষমতাটা কি? এর আগে আমি বললাম যে অভিযোজন ক্ষমতা কাকে বলে, বা বুদ্ধির একমাত্র উদ্দেশ্য হচ্ছে সে অভিযোজন করতে আমাদেরকে সাহায্য করে। তাহলে বুদ্ধির অবশ্যই একটা বৈশিষ্ট্য অভিযোজন ক্ষমতা। তাহলে এটাকে আমি একটু ডিটেলসে বলে দিই। আমরা যখন জন্মগ্রহণ করি পরিবেশের মধ্যে, তখন আমাকে সেই পরিবেশের সঙ্গে অভিযোজন করতে হয়। কেননা অভিযোজন করতে করতে তবেই আমি একটা সামাজিক জীব হয়ে উঠি, এবং এই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে আমাদের বুদ্ধি। সৃজনধর্মিতা। সৃজনধর্মিতাটা কি? সৃজনধর্মিতা হলো বুদ্ধির আরেকটি ক্ষমতা বা বৈশিষ্ট্য। বুদ্ধি সবসময় সৃজনশীল। প্রতিটা ব্যক্তির মধ্যে সৃজন ক্ষমতা বর্তমান, এবং সেটি সে জন্মগতভাবে পেয়ে থাকে বা অভিজ্ঞতার মাধ্যমে সে অর্জন করে থাকে। তো সৃজনধর্মিতা বুদ্ধির একটি বৈশিষ্ট্য। কোন মানুষ কতটা সৃজনশীল তার বুদ্ধি থেকে আমরা নিরূপণ করতে পারি, এবং সেটা নিজের বুদ্ধি খাটিয়ে। যেমন আমি উদাহরণ দিতে পারি, খুব একটা মানুষ যে খুব ভালো গান করে, বা একটা মানুষ সে খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে, কোনো মানুষ কবিতা লিখতে পারে। এই যে তার সৃজনধর্মী ক্ষমতা, এটি তার বুদ্ধির জন্য। তাহলে বুদ্ধি তাকে সাহায্য করে কি না, সে কতটা সৃজনধর্মী সেটা জানে। তাহলে আমরা বুদ্ধির বৈশিষ্ট্য হিসেবে এই জিনিসটা বলতেই পারি। সামাজিক মূল্য। সমাজে কিভাবে একজন ব্যক্তি তার জায়গা তৈরি করবে, এবং সমাজে সেই ব্যক্তিটি কিভাবে নিজেকে প্রকাশ করবে, নিজে কিভাবে একজন পরিপূর্ণ বিকাশশীল মানুষ হিসেবে গড়ে উঠবে, তার রাস্তা দেখানোর পথই হচ্ছে তার বুদ্ধি। আমরা মানুষেরা যারা প্রতিনিয়তই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এবং সেই সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করি, কিসের মাধ্যমে? বুদ্ধির মাধ্যমে। এবং সমাজ প্রতিষ্ঠিত যেসব আচরণগুলি আছে, সেগুলিকে আমাদেরকে প্রতিনিয়তই আচরণগুলিকে আয়ত্ত করতে হয়। তাহলে যখন আমি সমাজ প্রতিষ্ঠিত যেসব নিয়ম শৃঙ্খলা যত তাড়াতাড়ি আমরা শিখতে পারবো, তত তাড়াতাড়ি আমরা আমাদের সামাজিক মূল্য বেড়ে উঠবে। তাহলে বুদ্ধি আমাদেরকে সামাজিক করে তুলতেও সাহায্য করে। একাগ্রতা। একাগ্রতা কি? একাগ্রতা শব্দটি আমরা প্রত্যেকেই শুনেছি। আমরা একাগ্রতা না হলে বা একাগ্র না হলে, কনসেন্ট্রেশন যদি আমাদের না থাকে কোনো বিষয়ে, তাহলে কিন্তু আমরা কখনোই নিজেরা সাকসেসফুল হতে পারবো না। তাহলে বুদ্ধি আমাদেরকে সাহায্য করে
বা বুদ্ধির একটি বৈশিষ্ট্য হিসেবে আমরা একাগ্রতাকেও বলতে পারি, বুদ্ধি একাগ্র। তো আমরা এতক্ষণে বুঝতে পারলাম, বা এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদের একটা জিনিস অবশ্যই ক্লিয়ার হলো যে বুদ্ধি কি বা বুদ্ধি কাকে বলে। এই হিসেবেও কিন্তু আমরা বুদ্ধির একটা সংজ্ঞা কিন্তু দিতে পারি। বুদ্ধির কিন্তু নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই যে বুদ্ধি কি। বিভিন্ন মনোবিজ্ঞান বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তো বুদ্ধির বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যে সংজ্ঞাটা তৈরি করব সেটা হচ্ছে বুদ্ধি কাঠিন্যযুক্ত, জটিলতর এবং বিমূর্ত ও পরিমিত প্রতিক্রিয়া করার ক্ষমতা ও অভিযোজনে সাহায্যকারী, সামাজিক মূল্য নির্ধারণে ও একাগ্রতা সৃষ্টিতে বুদ্ধি আমাদের সাহায্য করে। তাকে আমরা বুদ্ধি বলতে পারি। যে প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাজে তথা পরিবেশে সমস্ত কিছু অভিযোজনে সাহায্য করে। এরপরে আমরা বুদ্ধির কিছু শ্রেণী বিভাগ দেখবো, বা বুদ্ধিকে মনোবিজ্ঞান কিভাবে ডেফিনেশন করেছেন এবং বুদ্ধিকে কিভাবে আমরা তারা দেখেছেন সেটা আমরা একটু দেখে নেব। প্রথমত বুদ্ধিকে প্রাচীন মনোবিজ্ঞান মনে করতেন একক শক্তি। এটি কোনো কিছু সংমিশ্রণে তৈরি হয়নি এবং এটি হচ্ছে জন্মগত। পরবর্তীতে মনোবিজ্ঞানের ধারণা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তবে প্রাচীন ধারণা এবং আধুনিক ধারণা, এই দুটি ধারণার কে সংমিশ্রণ করে যেসব মনোবিজ্ঞান বুদ্ধিকে নিয়ে বিশ্লেষণ করেছেন, তাদের মধ্যে ক্যাটল এবং হেব এই দুজন বিজ্ঞানীর বিশেষভাবে উল্লেখযোগ্য অবদান বুদ্ধির ক্ষেত্রে রেখেছেন। ক্যাটল এবং হেব দুজনেই বুদ্ধিকে দুটি ভাগে ভাগ করেছেন। ক্যাটল যে শ্রেণী বিভাগ করেছেন তাতে তিনি বুদ্ধিকে বলেছেন তরল বুদ্ধি এবং কেলাসিত বুদ্ধি। হেবও ঠিক তেমনি যে শ্রেণী বিভাগটা করেছেন সেটি হচ্ছে এ বুদ্ধি এবং বি বুদ্ধি। তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি বা এ বুদ্ধি বা বি বুদ্ধি কি জিনিস? কেলাসিত বা এ বুদ্ধি, তরল বুদ্ধি বা এ বুদ্ধি বলতে তারা বুঝিয়েছেন যে একজন ব্যক্তি যিনি এই বুদ্ধিটাকে জন্মগতভাবে প্রাপ্ত করেন, অর্থাৎ বুদ্ধি কোনো বাইরে থেকে আরোপিত বিষয় নয়, বুদ্ধি জন্মগত। আমাদের পূর্বপুরুষদের জিন হতে যে বুদ্ধি আমরা প্রাপ্ত করি বা যে ক্ষমতা আমরা প্রাপ্ত করি, মানসিক ক্ষমতা আমরা প্রাপ্ত করি, সেটিকে তারা বলেছেন তরল বুদ্ধি। আর বি বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি কি? কোনো ব্যক্তি যারা খুব তাড়াতাড়ি কোনো সমস্যার সমাধান করে দিতে পারে, খুব তাড়াতাড়ি কোন একটি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সে মানিয়ে নিতে পারে, এটি কিন্তু তার নিজস্ব অর্জনের দ্বারা হয়েছে। নিজস্ব অর্জন অর্থাৎ তিনি নিজস্ব ভাবে সেটিকে অ্যাবজর্ব করেছেন এবং সেই জিনিসটাকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারে। এটাকে বলছে কেলাসিত বুদ্ধি
বা বিবুদ্ধি। তো আমরা দেখতে পেলাম যে কেটেল এবং হেড, এই যে দুজন বিজ্ঞানী, এরা বুদ্ধিকে দুটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে সাধারণ সাধারণ মানসিক বুদ্ধি অর্থাৎ জন্মগত বুদ্ধি, এবং একটি হচ্ছে অর্জিত বুদ্ধি। অর্থাৎ বুদ্ধিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো এর থেকে আমরা কি বুঝলাম? বুদ্ধি কিন্তু দুই ভাবে অর্জন করা যায়। দুই ভাবেই অর্জন করা যায়। এক হচ্ছে জন্মগত, আর দুই হচ্ছে অর্জিত। তাহলে বুদ্ধি যে শ্রেণী বিভাগ আমরা দেখলাম, এর আগে কিন্তু প্রাচীন মনোবিজ্ঞান এই চিন্তা ভাবনাটা করতেন না। তারা বলতেন যে বুদ্ধি আমরা পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত করি, কিন্তু ক্যাটল এবং হেড তারা কিন্তু এই কথাটা বললেন না। তারা কি বললেন? তারা বললেন বুদ্ধি দুই প্রকার, এক হচ্ছে তরল বুদ্ধি ও ক্লাসিত বুদ্ধি। এখানে তারা স্বীকার করে নিলেন যে বুদ্ধি শুধুমাত্র জন্মগত নয়, বুদ্ধি কিন্তু অর্জিত। অর্থাৎ আমরা কিছু কিছু বুদ্ধি যেগুলি অর্জন করি, আবার কিছু বুদ্ধি যেগুলি আমরা জন্মগতভাবে পেয়ে থাকি। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে বুদ্ধিকে বাড়ানো যায়। জন্মগত আমার বুদ্ধি নেই, কারো বুদ্ধি নেই, এবং সে বুদ্ধিমান হতে পারে না, এই জিনিসটা কিন্তু নয়। এই জিনিসটা কিন্তু কখনোই নয়। আমরা যত বেশি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবো, তত বেশি আমরা কিন্তু বুদ্ধিমান হতে পারবো। এটা প্রমাণিত। এবং একজন নির্বোধ ব্যক্তি, আমরা হয়তো মনে করি যে কোনো একজন নির্বোধ ব্যক্তি সে কখনোই বুদ্ধিমান হবে না, এটা কিন্তু ভুল ধারণা। একজন নির্বোধ ব্যক্তিকে আমরা যখন জন্মাই, তখন তো আমাদের কোনো বুদ্ধিই থাকে না, বা কোনো কিছু করার ক্ষমতাই থাকে না। সেই মানসিক ক্ষমতাগুলো হয়তো সুপ্তভাবে থাকে, কিন্তু সেইগুলো আস্তে আস্তে বিকাশ হয় পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিতে। তাহলে আমরা কোনো স্টুডেন্টকে, কোনো ছাত্রকে নির্বোধ বলে ভাবতে পারি না। একদম ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকা, বা একদম লাস্ট বেঞ্চে কেউ বলতে পারে একদম লাস্ট হওয়া ছেলে, অর্থাৎ তার নাম্বার খুব কম, তাকে কিন্তু আমি বুদ্ধিহীন বলতে পারি না। কেন পারি না? সে জিনিসটাকে আয়ত্ত করেনি, অর্জন করেনি, তাই তার বুদ্ধিটা সেই দিকে নেই। একদম এডুকেশনের ছাত্র আমরা অনেকে আছি টপার হই, আবার অনেকে আছি মিডিয়াম হই, আবার অনেকে আছি যারা আমরা নাম্বার তুলতে পারি না, আমরা বুঝতে পারি না। তো এই যে বিষয়টা, কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, কেউ ফোর্থ হয়, এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা চিন্তা করি যে কেন একজন এডুকেশনের স্টুডেন্ট হিসেবে আমরা যারা দেখেছি যে ফার্স্ট হয়েছে, সে নিশ্চয়ই খুব বেশি পড়াশোনা করেছে এবং সেই জিনিসটাকে জেনেছে। আর যে লাস্ট হয়েছে, সে কিন্তু এই বিষয়ে কোনো জ্ঞানই অর্জন করে। এডুকেশন এমন একটি সাবজেক্ট, বা আমরা এডুকেশন পুরো যদি বিষয়গুলো জানতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এডুকেশন সাবজেক্টটা কতটা সুন্দর, এবং মানুষের জীবনটাকে কিভাবে প্রভাবিত করে, মানুষকে কিভাবে জানতে সাহায্য করে, এই জিনিসগুলো কিন্তু আমরা এডুকেশনের মাধ্যমে শিখতে পারি। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা এর থেকে, এই সাবজেক্ট থেকে বোঝার পরে অনেক কিছু নাম্বারও যারা করতে পারে। তো এডুকেশন সাবজেক্টটা এমনই, এবং তাহলে আমাদের বুদ্ধিটাকে আমাদেরকে কিন্তু বিকাশ করতে হবে, এবং নিজেরা অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, অনেক বেশি আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। শুধু এডুকেশন নয়, সব বিষয়কেই জানতে হবে, সব বিষয় কি পড়তে হবে। যদি আমরা সেই জিনিসগুলোকে করতে পারি, বুদ্ধির মাধ্যমে আমরা কি জানতে পারলাম?
বুদ্ধির মাধ্যমে জানতে পারলাম আমার যে মানসিক শক্তিটা জন্মগত ভাবে আমাদের বাবা মার কাছ থেকে পেয়েছি, সেই জিনিসটা কন্টিনিউয়াসলি সেটাকে নিয়ে পরিচর্যা করতে হবে। এমন নয় যে আমি আমার বুদ্ধিটাকে বাড়াতে পারি না, এমন নয় যে আমি কোনো জিনিসটাকে জানতে পারি না। কেন জানতে পারবো না? আমি কেন শিখতে পারবো না? এই যে জিনিসটা, এই জিনিসটাকে মনের মধ্যে নিয়ে আসতে হবে যে একজন ফার্স্ট হওয়া স্টুডেন্ট, একজন একজন সব থেকে টপার স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সে টপার হতে পারে, তো আমি কেন পারি? কারণ নিশ্চয়ই আমি আমার বুদ্ধিটাকে খরচ করছি না, সেই জন্যই আমরা এই জিনিসটা পারছি না। বুদ্ধিটাকে যদি আমরা খরচ করি বা বুদ্ধিটাকে যদি আমি কাজে লাগাই, তাহলে কিন্তু অবশ্যই পারবো। এমন নয়, যেটা গবেষণায় প্রমাণিত হচ্ছে যে এমন নয় যে প্রত্যেকটা ব্যক্তি, ওদের স্টুডেন্ট এবং ব্যক্তির কথাই বলি, শিক্ষার্থীদের কথাই বলি, যে তারা বুদ্ধি অর্জন করতে পারে না, একদম সাধারণ মানসিক বুদ্ধি, তা কিন্তু নয়। এবং প্রত্যেকের বুদ্ধি কিন্তু একটা লেভেল পর্যন্ত রয়েছে, এবং যে অর্জন করবে সে কিন্তু অনেক বেশি বুদ্ধিমান এবং বুদ্ধিমতী হয়ে যাবে, এবং যে অর্জন করবে না সে কিন্তু সেই জায়গা থেকে পিছিয়ে যাবে। তো পরে আমরা এই বিষয়ে আলোচনা করব যে বুদ্ধি অর্জিত না জন্মগত, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে অনেক মনোবিদ অনেক কথাই বলেছেন। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নেক্সট সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো বুদ্ধি তত্ত্ব। বুদ্ধি তত্ত্ব কি? বুদ্ধি তত্ত্বকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি তত্ত্ব আমরা দেখতে পাচ্ছি? একটা হচ্ছে রাজতন্ত্রবাদ তত্ত্ব, দুই হচ্ছে সামন্ততন্ত্রবাদ তত্ত্ব, আর অরাজকবাদ তত্ত্ব। এই তত্ত্বগুলিকে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে, সেটা আমরা আগে এইগুলোর ডেফিনেশন গুলো জানার পর তারপরে বুঝতে পারবো। রাজতন্ত্রবাদ তত্ত্ব একটু আগে আলোচনা করলাম যে আগেকার দিনে, অর্থাৎ প্রাচীন ধারণা অনুযায়ী, বুদ্ধি হলো জন্মগত ক্ষমতা। অর্থাৎ শিশু বা ব্যক্তি জন্মগ্রহণ করে এবং পূর্বপুরুষদের কাছ থেকে যে ক্ষমতা নিয়ে জন্মায় সেটাকেই আমরা বুদ্ধি বলতে পারি। এবং সে যদি বেশি মানসিক ক্ষমতা নিয়ে, অর্থাৎ তার ফ্যামিলি বা তার পূর্বপুরুষেরা যদি খুব বেশি বুদ্ধিমান হয়, সেও বুদ্ধিমান হয়। এই কনসেপ্টটাকে বলে রাজতন্ত্র। অর্থাৎ যে রাজার ঘরে জন্মেছে তার রাজকীয় বুদ্ধি, যে চাষির ঘরে জন্মেছে তার চাষির বুদ্ধি, এই জিনিসটাকে বলা হয় রাজতন্ত্রবাদ তত্ত্ব। সামন্ততন্ত্রবাদ তত্ত্ব কি? কিছু কিছু মনোবিদ বলেছেন যে বুদ্ধি জন্মগত নয়, বুদ্ধি প্রাপ্ত। অর্থাৎ বুদ্ধিকে আমরা, বুদ্ধির কিছু নির্দিষ্ট বিষয় সে অ্যাবজর্ব করে রাখে এবং সেইগুলো থেকে বুদ্ধির একটা প্যাটার্ন তৈরি। অর্থাৎ বুদ্ধির নির্দিষ্ট কোনো মান নেই, যেটা আমরা রাজতন্ত্রবাদে দেখতে পেলাম কি, যে বুদ্ধি একটা বিষয়। কিন্তু সামন্ততন্ত্রবাদ কি বলছে, যে বুদ্ধি কোনো একটা বিষয় নয়, জন্মসূত্রে পাওয়া যায় না। বুদ্ধি কি হয়? বুদ্ধি বিভিন্ন মানসিক ক্ষমতা তার মধ্যে আছে, এবং সেই মানসিক ক্ষমতাগুলি ব্যবহার করে আমরা যে কোনো জিনিসে পারদর্শী হয়ে উঠি। এটা হচ্ছে সামন্ততন্ত্রবাদ। থার্ড হচ্ছে অরাজকবাদ। অরাজকবাদ তত্ত্ব কি? সেম সামন্ততন্ত্রের মতো। তারা বলছেন যে বুদ্ধি কোনো একটি শ্রেণীভুক্ত নয়, অর্থাৎ বুদ্ধি কোনো নির্দিষ্ট জন্মসূত্রে প্রাপ্ত কোনো প্রক্রিয়া নয়। তারাও বলছেন যে বুদ্ধি বিভিন্ন মানসিক ক্ষমতা, এবং সেই ক্ষমতা দরুন আমরা যে কোনো কাজ করতে পারি। এই জিনিসগুলো আমরা
ডিটেলসে না পড়লে হয়তো পুরোটা বুঝতে পারবো না, তো পরবর্তীতে আমরা কিন্তু এগুলো যাব। পরবর্তীতে এই বিষয়ে অনেক অনেক আলোচনা হয়েছে, হ্যাঁ, এবং অনেক অনেক তার পরীক্ষা নিরীক্ষাও হয়েছে। আহ, এনাদের মধ্যে বেশিরভাগই আছে কিন্তু সামন্ততন্ত্র এবং অরাজকবাদ, বিশেষত অরাজকবাদটা যেটা বর্তমানে অরাজকবাদটাই চলে আসছে। রাজতন্ত্রবাদটা শেষ হয়ে গেছে, সামন্ততন্ত্রবাদটাও বেসিক্যালি অরাজকবাদের মতোই, প্রায় সামন্ততন্ত্রবাদ এবং অরাজকবাদ একই সেম। তো আমরা এরপরে দেখতে পাবো এই অরাজক এবং সামন্ততন্ত্রবাদের যেসব মনোবিজ্ঞানীগুলো ছিলেন তাদের মধ্যে স্পিয়ারম্যান এবং থ্রাস্টন। তো স্পিয়ারম্যান হলেন রাজতন্ত্র এবং সমাজতন্ত্র এই দুটোর মাঝামাঝি ব্যক্তি, এবং হলেন থ্রাস্টন হলেন অরাজকবাদের একজন মন। স্পিয়ারম্যান 1904 সালে তিনি একটি বই লিখেছিলেন যার নাম হচ্ছে দ্য জেনারেল ইন্টেলিজেন্ট অ্যাক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার। স্পিয়ারম্যানকে আমরা প্রথম বুদ্ধির জনক হিসেবে বলতে পারি, আধুনিক বিজ্ঞান। তিনি রাজতন্ত্র এবং সমাজতন্ত্রবাদের একটা মিশেল গবেষণা আমাদের সামনে উপস্থাপন করেছিলেন তার বই 1904 খ্রিস্টাব্দে। তিনি বলছেন, তো তার আগে আমরা এটা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে স্পিয়ারম্যান কি বলছেন। তিনি বলছেন যে আমাদের বুদ্ধি সেটি যে উপাদানগুলি আছে সেটি হচ্ছে দুটি উপাদান। কি কি সেই উপাদানগুলি? একটি হচ্ছে সাধারণ উপাদান, আরেকটি হলো বিশেষ উপাদান। সাধারণ উপাদান কি ও বিশেষ উপাদান? সাধারণ উপাদান বলতে তিনি বুঝিয়েছেন যে এটি হচ্ছে জন্মগত এবং সার্বজনীন। সেকেন্ড কি বলছেন? এটি হচ্ছে একটি সাধারণ শক্তি। থার্ড, এটি হচ্ছে একটি অপরিবর্তনীয় শক্তি। ফোর্থ, জীবনের প্রতিটি ক্ষেত্রে এটিকে ব্যবহার করতে হবে। 5, এটি বিভিন্ন ব্যক্তির মধ্যে পৃথক পৃথক হয়। ফোর্থ হচ্ছে এর পরিমাণ বেশি হলে ব্যক্তি বেশি বুদ্ধিমান। তাহলে আমরা কি দেখতে পেলাম? সাধারণ বুদ্ধি কি? প্রথমত স্পিয়ারম্যান কি বলছেন? স্পিয়ারম্যান বলছেন যে আমাদের বুদ্ধির শ্রেণী দুটি, একটি হচ্ছে সাধারণ বুদ্ধি এবং একটি বিশেষ বুদ্ধি। সাধারণ বুদ্ধি সবার মধ্যেই থাকে এবং সবার মধ্যেই বর্তমান, এটি জন্মগত, এটি অপরিবর্তনীয়, এটি প্রতিটি কাজেই ব্যবহৃত হয় এবং এর পরিমাণ বেশি হলে ব্যক্তি বেশি বুদ্ধিমান। অর্থাৎ তিনি যে রাজতন্ত্রবাদের যে ধারণাটা বলেছিল, যে জন্মসূত্রে প্রাপ্ত যে ধারণাটা, সেটিকেই তিনি প্রতিষ্ঠিত করলেন তার সাধারণ বুদ্ধির উপাদান হিসেবে। সেকেন্ড, তিনি বললেন বিশেষ বুদ্ধি কি? এই বিশেষ বুদ্ধি সেটা আমরা একটু জানি। বিশেষ বুদ্ধি বলতে বিশেষ বিশেষ কাজে ব্যবহৃত হয়, সেই বুদ্ধিকে আমরা বিশেষ বুদ্ধি হিসেবে বলতে পারি। অর্থাৎ আমি যদি কোনো বিশেষ কাজ করতে যাই, তাহলে সেটির জন্য আমাকে বিশেষ বুদ্ধির প্রয়োজন পড়ে। যেমন আমি গান করব, তো এই ক্ষেত্রে আমাকে আমার নিজস্ব সৃজনশীল বুদ্ধি এটা, তাহলে আমাকে সেই গান করার জন্য আমার কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা বা উপাদানের প্রয়োজন পড়বে। তাহলে আমরা এই পিকচারের মধ্যে দেখতে পাচ্ছি
বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব এবং বুদ্ধির উপাদান আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধির যে দুটি উপাদান আছে, একটি হচ্ছে সাধারণ উপাদান এবং একটি বিশেষ উপাদান। এবং এই ছবিটাকে আমরা যদি একটু আরো ভালো করে দেখি, তো এটাকে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা এই যে পিকচারটা দেখতে পাচ্ছি, এখানে তিনি যে বক্তব্যটা বা যে থিওরিটা দিয়েছেন, তাতে দেখো তিনি বিভিন্ন কাজগুলিকে, যেমন একটি হচ্ছে ভার্বাল, তারপরে আর একটি হচ্ছে নিউমেরিক্যাল, এইভাবে চারটি কাজকে তিনি দেখিয়েছেন। তো আমরা দুটো সম্বন্ধেই বলে দিচ্ছি। এখানে দেখো জি, অর্থাৎ যে এই যে গোলকের মধ্যে একটি হচ্ছে জি উপাদান এবং এটি হচ্ছে স্পেশাল অর্থাৎ বিশেষ উপাদান। চারটি কাজ আছে, এটি হচ্ছে ভার্বাল, এটি হচ্ছে নিউমেরিক্যাল। পরে আরো দুটো আছে যেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো ছবিটা আগের থেকে একটু বড় হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধির স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, বুদ্ধির উপাদান একটি হচ্ছে সাধারণ উপাদান এবং একটি বিশেষ উপাদান। যে চিত্রটা এখানে দেওয়া আছে, সেই চিত্রটাতে দেখো এখানে গোল সার্কেলের মধ্যে একটি জি, ছোট হাতের জি দেওয়া আছে এবং চারটে এস রয়েছে। জি মানে হচ্ছে জেনারেল উপাদান, এস মানে হচ্ছে বিশেষ উপাদান। এই যে চারটে কাজ আছে এবং চারটে কাজ আছে, সেই চারটে কাজ হলো, একটি হচ্ছে ম্যাথমেটিক্যাল, একটি হচ্ছে ভার্বাল, আর একটি হচ্ছে নিউমেরিক্যাল, আর একটা হচ্ছে স্পেশাল। এই চারটি কাজে চারটি এস এবং এই যে জি উপাদানটা আছে অর্থাৎ জেনারেল উপাদানটা, এই উপাদানটি সব উপাদানের সঙ্গে অর্থাৎ বিশেষ কাজের সঙ্গে, যেমন কাজের সঙ্গে করছে সে যুক্ত হয়ে আছে। তাহলে ম্যাথমেটিক্স করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, কিছু জি এর প্রয়োজন এবং আমার নিজস্ব কিছু এস এর প্রয়োজন, অর্থাৎ বিশেষ মানসিক ক্ষমতার প্রয়োজন। আবার আমি যদি ভার্বাল অর্থাৎ ভাষা নির্বাচন করি বা ভাষা কিভাবে বলবো সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো কিছু জি উপাদান, কিছু এস উপাদান। আবার নিউমেরিক্যালে কিছু জি উপাদান, কিছু এস উপাদান। আবার স্পেশালে কিছু জি উপাদান, কিছু এস। এইভাবে আমাদের বুদ্ধির গুলি সংগঠিত হয়েছে। অর্থাৎ যে কোনো কাজে আমাদের কিছু জন্মগত ক্ষমতা অর্থাৎ বুদ্ধি যেটা আছে সেটাকে আমরা কাজে লাগাই, আবার কিছু নিজের স্পেশাল ক্ষমতা আছে, সেই স্পেশাল ক্ষমতাটাকে কাজে লাগাই। স্পিয়ারম্যান কিন্তু এইভাবেই বুদ্ধির তত্ত্বটি দিয়েছেন। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভার্বালে দেখো কিছু জি উপাদান প্লাস এস ভি, জি ভি প্লাস এস ভি, অর্থাৎ কি না কিছুটা জি উপাদান লেগেছে, কিছুটা এস উপাদান। অর্থাৎ যে ভাষা শেখার ক্ষেত্রে আমাদের যে স্পেশাল উপাদানটা, অর্থাৎ কোনো মানুষ খুব তাড়াতাড়ি, কোনো শিশু খুব তাড়াতাড়ি ভাষা শিখে যায়। কি করে শিখে যায়? তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী। বা কোনো শিশু অনেকটা সময় লাগে ভাষা শিখতে, তাহলে তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী হয়। স্পিয়ারম্যান বলছেন এটা যেমন ভাষা শেখার ক্ষেত্রে যেমন পূর্বপুরুষের জ্ঞাত যে বুদ্ধি সেটাকে যেমন আমাদেরকে আয়ত্ত করতে হয়, ঠিক তেমনি কিছু নিজস্ব ক্ষমতাও কিন্তু থাকে। আবার নিউমেরিক্যালি দেখা যাচ্ছে যে কিছু জি উপাদান, কিছু এস উপাদান। ঠিক সেম ভাবে এই দুটোকে আমরা দেখি। তো আমরা দেখতে পেলাম যে স্পিয়ারম্যান
রাজতন্ত্র এবং সমাজতন্ত্রবাদের একটি মিশেল তত্ত্ব তিনি তার বইয়ে উপস্থাপন করেছেন। অর্থাৎ তিনি যেমন রাজতন্ত্রবাদের যে জন্মগত মানসিক ক্ষমতার কথা বলা হয় সেটাকে তিনি গ্রহণ করেছেন, আবার ঠিক তেমনি তিনি সামন্ততন্ত্রবাদের যে বিশেষ মানসিক ক্ষমতাগুলির কথা বলা হয়েছে সেটাকেও তিনি গ্রহণ করেছেন, এবং দুটো মিক্স করে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা সাধারণ যে আমাদের যে কোনো বৌদ্ধিক কাজ, সেই বৌদ্ধিক কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের মধ্যে দুটি ক্ষমতার বা দুটি উপাদান কাজে লাগে, যেটি হচ্ছে একটি জি উপাদান আর একটি হচ্ছে এস উপাদান, এবং এই এস এবং জি এর সম্মিলিত প্রভাবে আমরা কোনো কাজকে করতে পারি। এই হিসেবে তিনি একটি গাণিতিক সংজ্ঞা বা গাণিতিক সূত্র তিনি দিয়েছেন। সেই গাণিতিক সূত্রটা কি? এটিকে আমরা কোএফিসিয়েন্ট কোরিলেশন বলতে পারি। কোরিলেশন কোএফিসিয়েন্ট বলতে পারি।